করা হয়। আমার হট ওয়াটার লাগবে, হট ওয়াটার নট বয়লিং ওয়াটার। খেয়াল করো, হট ওয়াটার নট বয়লিং ওয়াটার। অনেক সময় বয়লিং ওয়াটারের সাথে ম্যাচ করে ফেলা। হট ওয়াটার বলতে বোঝাচ্ছি কোনটা? ওই যে কুমকুম গরম গরম বা কম হতে বেশি হতে পারে, কিন্তু বয়লিং হলে যে অলরেডি 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, অলরেডি যা হচ্ছে বাষ্প করতেছে। আগে যেটা তো একটা প্রস্তুতির অংশ, ভাঙাটা একটা প্রস্তুতির অংশ। ভাঙা হয় কেন বলো তো? ভাঙার কারণ কি? ভিতরে থার্মাল কন্ডাক্টিভিটি কম, যাখানে সব জায়গায় হিট হবে না একটা। আর কি পুরো শীতটা যখন আমি দিতে যাবো, পানিতে দেখো অর্ধেক ডুবে আছে, অর্ধেক ডুবে নাই, অর্ধেক শূন্য অর্ধেক কান্দি খেয়ে অবস্থা হতে পারে, তাহলে সমস্যা। সেক্ষেত্রে ইউনিফর্ম হিটিং হওয়ার জন্য আসলে যাতে সম্পূর্ণটা ইমার্স হয় বা ডুবে যায়। আর এটা সরাসরি দিয়ে আবার তুলতে একটু অনেক সময় স্টিকিং করার কারণে তোলা একটু ইয়ে হয়, অনেক সময় ন্যাপকিনে দিতে বলা হয়। ন্যাপকিন সহ ইমার্স করলো। ন্যাপকিন কি আছে? আচ্ছা, ইনশাআল্লাহ যে গোছানোটা আসলে আচ্ছা, ও তো বয়লিং করে দিতে হচ্ছে। তো নর্মাল পানি মিক্স করতে হবে। নর্মাল পানি বেশি না? ঠিক আছে, ঠিক আছে, বেশি কম নেই। ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভ্যাসলিন লাগবে। যে কোনো ইমপ্রেশন নেওয়ার আগে আমাদের কাজ হলো টেস্ট সিলেকশন করা, যে কোন ট্রেটা সেটা অ্যাডজাস্ট করবে। ম্যাক্সিমাম 100% তো ম্যাচিং করবে না, যেহেতু রেডিমেডটা এর সাথে পুরো মিলবে না। এই জন্য আমরা স্পেশাল ট্রে বানাই, যতটুকু মিলানো যায় ততটুকু আমাদের কাজের সুবিধা। যদি সহজে বললাম যতটুকু মিলানো যায়। এখন আমি আরেকটা বড় বলবো, সেটা হচ্ছে কিলা হবে তারা বেশি এটা খারাপ না, একটু বেটার। সব কিছু দেখে দেবো হচ্ছে এটাকে নিডিং করতে হয়। নিডিং করার সময় তাও ইউনিফর্ম হিটিংয়ের জন্য আর একটু হিট দেওয়ার জন্য গরম পানিটা আবার দেওয়া হয়, বা পানিটা মাঝখানে দিলে ভিতরে হিটটা চলে যাবে, তখন ইউনিফর্মভাবে হিটিং হচ্ছে। কারণ থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, যার কারণে হিটটা সব জায়গায় ইউনিফর্মভাবে যেতে চায় না। আমাদের চেষ্টা হলো ওখানে ইউনিফর্ম হিটিং করা। আমি এখানে গরম পানি আছে, গরম পানি কোনটা কেন কোনটা কি ধরনের ম্যাটেরিয়ালস? থার্মোপ্লাস্টিক আরেকটা হচ্ছে এটা থার্মাল কন্ডাক্টিভিটি নেই, এটা মেটাল না, বর্ণনা জানে যে থার্মাল কন্ডাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো থার্মাল কন্ডাক্টিভিটি কম, তাহলে কন্ডাক্টিভিটি না হিট পাস করবে না, তাহলে হিট ওখানে না গেলে তো ওখানেই দিতে হবে, তাহলে ওইটা সফট হবে। আর এটা ইউনিফর্মভাবে হিটিং করলে ইউনিফর্মভাবে সফট হবে, তখন আমাদের ফ্লোটা মোটামুটি হয়। এটা ফ্লো এমনিতে কম, এটা ফ্লো, এটা লিমিটেশন এটাই, এটা নট গুড ফ্লো, ফ্লোটা ভালো নেই। হাই ফ্রিজ হলো টেম্পারেচার উপরে, যে আমি কত ডিগ্রি সেন্টিগ্রেড এটা সফট হয়, মানে এটা ফিউজিং কম বেশি এটা বোঝাচ্ছি না, কত ডিগ্রি দিয়ে এটা ফিউজিং হয়, দ্যাট মিনস নরম হচ্ছে, কোনোটা লো টেম্পারেচার হচ্ছে, কোনোটা হাই টেম্পারেচার হচ্ছে। এই মোটরটা হচ্ছে, দেন এটা আমরা একটু স্মুথ করে নিতে হবে। স্মুথ সারফেসটা উপরে রাখবো আর সারফেসটা নিচে রাখবো। কোথায় ভ্যাসলিন লাগাবো? লাগাবো। হাতের চাপটা উঠে যাবে না, হাতের চাপটা আমাদের তো এরকম ক্র্যাক বসছে, সমস্যা সমস্যা নেই।
সমস্যা নাই। ওই যে ভাঁজটা নিচে দিব, ইয়ে স্যার স্পুন সার্ভিসটা উপরে দিব। তোমরা কি দেখাচ্ছ না? এরপর একটু একটু ক্র্যাক থাকে, ওটা তো কিছু সমস্যা হবে না। মাঝখান বড় বড় স্যার আমরা ফ্লেমে কেন দিই? ফ্লেমে দিচ্ছি, এখন আমি কাজ করার সময় বসানোর সময় কিছুটা হিট কমে গেছে বা টেম্পারেচার চলে গেছে, হার্ড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। পাইপ দিতে তো সমস্যা। তো গরম পানিতে দিচ্ছেন না। গরম পানি দিচ্ছে, এটা আরো বেশি, এটা ডিরেক্ট হিট হচ্ছে তো। এখানে আমরা এখানে ব্যাসলিন এখানেও দিই যাতে স্টিক না করে। বেশি সাইকেল রাস্তা ফ্লেম থেকে আনার পর আবার চেক করে নিতে হবে, যেহেতু পেশেন্টের মুখে দিলে চেক করা দরকার যে এখানে সে Vaseline বেশি পাওয়া হিট তো হচ্ছে। বেসলিন কি পেশেন্টের মুখে একবার দিব Insert. নাকি জাস্ট এখানে দিলাম? Vaseline ছাড়া। এখানে তো সফট টিস্যু নেই, যেখানে এটা প্রেশার অন্য বডিতে আমাদের মুখে সফট টিস্যু থাকবে, বাউন্ডারি আছে, বাউন্ডারি বাইরে যাওয়ার সুযোগ নেই, তাহলে এখানের মধ্যে থাকতেছে। এখানে বেসিক থিম হচ্ছে যে তুমি গরম পানিটা চেক করে নিচ্ছ কিনা, কত পানিতে আসো। তুমি ঠান্ডা পানিতে দিয়ে সারাক্ষণ বসে থাকলে তো হবে না। হ্যাঁ, একটু গরম পানি, এখন যে পানি আছে এই পানিতে সারাদিন বসে থাকলে খুব বেশি লাভ হবে না। তুমি এই জন্য পানিটা তোমার এডুকেট টেম্পারেচার আসছে কিনা। আর লো প্রেশার বললো আমরা বলি 55 হলে তখন 55 এর চেয়ে বেশি হতে হবে, 60 আর 65 বোঝার জন্য ভালো যে আমার কফি খাওয়ার সময় যে টেম্পারেচারটা আসে সেটাই সাধারণত বা এর চেয়ে বেশি। প্রথমে একটা ইনিশিয়ালি যে কফি নেওয়ার সময় মুখে একটু দেবো না, এখন খাওয়া মতো হয়নি, একটু ওয়েট করতেছি, কথা বলতেছি, তাহলে ওই ইয়ে চলে যে পারফেক্ট টেম্পারেচার। স্যার এক্সারসাইজগুলো কি অ্যাক্সেসগুলো থাকবে, ওই যে পেশেন্টের মুখে অ্যাক্সেস থাকার ইয়ে নেই, কারণ আমি যখন মুখে দিব এগুলো বাউন্ডারির মাঝে এগুলো আবার শেপিং হয়ে যাবে। স্যার আমরা যেটা বানাবো এখন কত বক্সে দিয়ে দিলে এখানে এরকম এক্সারসাইজগুলো রেখে অ্যাক্সেস দিব। থাকবে থাকবে স্যার এটা অনেক বেশি হয়ে যাবে, এক্সারসাইজ অনেক বেশি হয়ে যাবে। এখানে একটা শীট আর কতটুকু বেশি হবে কম বেশ, তুমি তো 2 শীট দিচ্ছ না। না কোনো সমস্যা নেই, আমাকে পুরো ট্রেটা কাভার করছে কিনা, সবগুলো টিস্যু কাভার করছে কিনা ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা তো আমি 100% পাবো না, এটাই তো একটা লিমিটেশন, যেটা ফাইন ডিটেলসগুলো বা অল মার্জিন কাভার করবে না, একটা গ্রস আইডিয়া পাবো। দেন ওইটাতে আমি স্পেশালটাই বানাচ্ছি, মডেল করতেছি, মডেলটা স্পেশালটাই বানাচ্ছি, স্পেশালটাই মোল্ডিং করে বাকিটা কারেকশন করতেছি, যে কোথায় কোথায় আরও যাওয়া দরকার। মোল্ডিং করার উদ্দেশ্য তো এটাই, বর্ডার মোল্ডিং যেটা। বক্সের কি ট্রে সহ মানে প্রেজেন্ট করবো না, হুম। রেডি তো থাকবে। আচ্ছা, এখন ইয়ে হয়েছে কিনা, হার্ড হয়েছে কিনা আমরা সেখানে ধরলে বুঝতেছি। এখানে আগে হবে নাকি ভিতরে আগে হবে? পেশেন্টের মুখে যখন হবে ভেতরে ভিতর করো বাইরে এখানে একটা ভিতরের টেম্পারেচার অন্যান্য ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এটা ডিফার হবে। ভিতর টেম্পারেচার অন্যান্য ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ম্যাক্সিমাম গুলো হলো সেট হয় বা পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশন যত হিট বেশি হবে, সেটিং রিঅ্যাকশন বেশি হবে, হিট প্রোডাকশন বেশি হবে, পলিমারাইজেশন হিট প্রোডাকশন বেশি হবে, তাহলে আরও বেশি তাড়াতাড়ি সেট হবে। তাহলে আলটিমেটলি রেপিড সেটিং হচ্ছে, তারপরে সেটিং টাইমটা কম। আর আউটার সাইডে চলে যে টেম্পারেচার কম থাকবে তখন এটা সেটিং টাইমটা বেশি। এই ক্ষেত্রে হলে উল্টো, কারণ এই ক্ষেত্রে হিট লস করছে, লস করলে কি হার্ড হচ্ছে মেকানিজমটা, হিট লস করলে তাহলে এদিকে বেশি লস করবে, এদিকে আগে হার্ড হবে, টিস্যু সারফেসে কম লস করবে, আর ওখানে পেশেন্টের মুখে হিট বেশি থাকতেছে, তাহলে লস করবে বেশি। তো এখানে হওয়া মানে এর চেয়ে বেশি অপেক্ষা করতে হবে। আর অন্যান্য ইমপ্রেশনের ক্ষেত্রে এখানে হওয়া মানে অবশ্যই ভিতর হয়ে গেছে, আর এখানে হয়ে যাওয়া মানে ভিতর হয়ে গেছে, আমি কনফার্ম নেই, একটু ওয়েট করে তারপরে এটা শুনতে হচ্ছে। আচ্ছা, আমাদের কনফিডেন্সের স্টেপগুলোকে আমাদের টোটাল মনে আছে কি? কারণ স্টেপগুলো মনে রাখলে একটু পেস্ট লাগাই ফেলবো, যে কোথা থেকে আরম্ভ করতেছি, কোথায় গিয়ে শেষ হচ্ছে। আমরা কিন্তু একটা অংশ প্রতিদিন ডিসকাস করতেছি, কিন্তু আমার টোটাল সিরিজটা মনে রাখতে হবে, টোটাল সিরিজটা মনে রাখতে হবে। মনে রাখলে তো আমি ওখান থেকে কোন অংশটা কাজ করতেছি সেটা আমি বুঝতেছি। আমরা ফার্স্ট কী করে থাকি, আমরা 5 ইমপ্রেশন দিই, পেশেন্ট আসে, পেশেন্টের মুখটাকে প্রিপারেশন করে থাকি, যেটা আমাদের পেশেন্টের মুখ নেই, আমরা মডেল থেকে নিই স্বাভাবিক। এটা 5 ইমপ্রেশন, এটাই স্যার এটা কি ডুপ্লিকেশন করবো? না, ডুপ্লিকেশন করছি, আমার কাছে পেশেন্ট নাই, আমার কাছে মডেল আছে একটা, মডেল আমার সবার জন্য দরকার, তাহলে আমি ওটাকে কপি করতেছি, ওটা আমার কোনো কাজের অংশ না, ওটাকে আমি ডুপ্লিকেশন করতেছি। আমার পেশেন্ট দরকার অ্যাজ আ পেশেন্ট বা মডেল দরকার, মডেল আমার কাছে আছে একটা, কিন্তু আমাদের কাজ করবো আমরা 35 জন বা 30 জন কাজ করবো, তাহলে আমার এতগুলো মডেল পাবো কোথায়? তাহলে আমাকে মডেলটাকে কপি করতে হচ্ছে, এটা হলো আমার ডুপ্লিকেশন।
ল্যাবে যেটা ডুপ্লিকেশন করি আমরা মাস্টার কাস্ট করার পর যাতে মাস্টার কাস্ট কাজ করতে গিয়ে ভেঙে গেলে আমাদের পুরো জিনিসটা আবার নতুন করে করতে হবে, সেক্ষেত্রে মাস্টার কাস্টটাকে ইনটেক রেখে ডুপ্লিকেশন করে আমি ডুপ্লিকেশন করে কাজ করতেছি ওয়ার্কিং মডেলে কাজ করতে গিয়ে অনেক সময় ভেঙে যেতে পারে। ভেঙে গেলে যাতে আমার কপিটা আসল কপিটা যেতে আছে ওইটাতে আমি আবার নিতে পারি, এই সুবিধার জন্য ডুপ্লিকেশন করা হয়। আর এখানে তোমাদের ডুপ্লিকেশনের উদ্দেশ্য হলো যে আমার মডেল তো সবাইকে একটা করে মডেল দেওয়া দরকার, কিন্তু আমাকে এত কোনো মডেল নেই, তাহলে কী করবো, হ্যাঁ একটা মডেল আছে তোমরা এটাতে কপি করো। কপি করা যেটা করতেছে সেটা হলো যে ডুপ্লিকেশন করে তুমি মডেল পেলাম, আর মডেলটা মনে করতেছে এখন পেশেন্ট দেখতে ফার্স্ট কাজ হলো আমার এই ইমপ্রেশনটা নেওয়া, এই ইমপ্রেশনটা ফার্স্ট ইমপ্রেশনটা নেওয়া। এই ফার্স্ট ইমপ্রেশন নেওয়ার পর ফাইনাল ইমপ্রেশন নেওয়ার পর আমাদের কাজ কি, এগুলোই পরীক্ষা জিজ্ঞেস হয় কেন জানি মাথা ধরে যে কোনো ইমপ্রেশন নেওয়ার পর ওই যে বললাম অল নেগেটিভ শুড বি পজিটিভ। যত নেগেটিভ আগে কাউকে ঝাড়ে দিতে হলে তাকে আগে পজিটিভলি বুঝাও, ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক ভালো গুণ আছে, তবে আপনার এই সমস্যাগুলো আছে, তখন সে পজিটিভলি নেবে। আগে যে বলে তুমি এটা করছো তখন তোমার মধ্যে একটা বিরক্ত হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটু পজিটিভলি বলো যে হ্যাঁ ভাই আপনার অনেক পছন্দ করি, এই ভালো গুণগুলো আছে আপনার, এগুলো আমাকে পছন্দ করি, আপনার এই একটু সমস্যা আছে এটা করলে আরও আপনার অনেক ভালো লাগবে আপনাকে, সব মিলিয়ে। এটা হলো যে পজিটিভলি তাকে নেগেটিভটা পজিটিভ করা। সো এখানে হচ্ছে যে এরকমই যে আমি ইমপ্রেশন যেটা নিলাম ওটাকে আমরা মডেল বানাবো, মডেলটার নাম হলো কি প্রাইমারি মডেল। প্রাইমারি মডেলের কাজ কি ছিল, স্পেশালটা বানানোর জন্য। কেন মানে এটা জিজ্ঞেস করছি তুমি কেন বানাইছো, তাহলে স্পেশালটা বানানোর জন্য। স্পেশালটা কেন বানাচ্ছি, কেন আগের দিয়ে ইমপ্রেশন নিলে কি হতো, ক্লোজ ফিটিং বা আমার একটা সব এরিয়া কভার করার জন্য একটা স্পেশালভাবে তার পেশেন্টের মুখ বরাবর। এটা কাকে কাকে মাপ নেওয়া যাবে, কয়টা পেশেন্টের মাপ নেওয়া যাবে, স্পেশালটা মানে স্পেশাল, এটা আর কারোর জন্য শেয়ার করা যাবে, এটা ওই পেশেন্টের জন্য স্পেশাল, ওই পেশেন্টের মাপ নিতে গেলে লাগবে। যাতে আমরা স্পেশালটা বানাচ্ছি, স্পেশালটা নিয়ে বর্ডার মনিটরিং করে পুরো কারেকশন করতেছি, দেন আমরা ইমপ্রেশন নিচ্ছি। এখানে একটা ফাইন ইমপ্রেশন ম্যাটার দরকার, সেক্ষেত্রে ফাইনাল ইমপ্রেশন ম্যাটার বলে থাকি। এখানে কি ইউজ করে থাকি, পেস্ট কথা বলতে হয়, সিমেন্ট একটা আছে, পেস্ট একটা আছে, তো পুরোটা বলতে হবে। পেস্টটা একরকম, সিমেন্টটা একরকম, পুরো ডিফারেন্ট। তো সেক্ষেত্রে জিওমেট্রি রিজনাল পেস্ট ইমপ্রেশন আর কি, এটা যদি না পাই ইলাস্টোমার, আবার বেস্ট ইমপ্রেশনগুলো ইলাস্টোমারগুলো আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে সিলিকন হতে পারে, কন্ডেনসেশন হতে পারে, এডিশনাল হতে পারে, দুটোই হতে পারে। আর আচ্ছা দেন এটা গেলো, এটা যদি না পাই এই জিনিসটা থিন সেকশন, হ্যাঁ এটা অবশ্যই পারপোর্ট করে নিতে হচ্ছে লকিংয়ের জন্য। যেটা আমরা ফাইনাল ইমপ্রেশন নিলাম, তাহলে ফাইনাল ইমপ্রেশন আর ফাইনাল ইমপ্রেশন ডিফারেন্স কী হলো, ওটা হলো গ্লস একটা আউটলাইন পাওয়া বা গ্লস আইডিয়া পাওয়া, ফাইন ডিটেলস সহ পুরো এটা কাভারেজ একটা ইমপ্রেশন পাচ্ছি। তাহলে এটা থেকে আমরা যে মডেলটা করছি, মডেলটা হলো যে মোর অ্যাকুরেট মডেলটা পাচ্ছি। এটাকে বলা হচ্ছে যে মাস্টার কাস্ট। এবার মাস্টার কাজটাকে আমি সরাসরি কাজ করতে পারি, যখন সরাসরি কাজ করবো তখন মাস্টার কাজটা ওয়ার্কিং মডেল হিসেবে কাজ করবে। আর যদি না অ্যালার্জি হয়, দেন আমার যদি মাস্টার কাজটা নষ্ট করতে না চাই, তাহলে আমি মাস্টার কাজটাকে ডুপ্লিকেশন করে ওয়ার্কিং মডেল বানাচ্ছি, ওয়ার্কিং মডেল উপরে কাজ করবো। আচ্ছা এবার কাজ করবো কী বানাবো, টোটাল আলটিমেটলি কমপ্লিট টেন্স। আমাদের দুটো পার্টস আছে, একটা হচ্ছে বেজ অংশ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল দিক। এটা যদি গ্লসলি ভাগ করে থাকি তাহলে বেসটাকে বানাতে হচ্ছে। তো বেসটা আমি সরাসরি না বানাই, আমি আগে প্যাটার্ন, যে কোনো কিছু সাধারণত আমার সরাসরি বানাতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণত প্যাটার্ন করতে হয় আগে। প্যাটার্ন করতে গিয়ে আমি মডেলিং দ্যাট মিনস এটা, তাহলে এটা কি বলবো, ওয়ার্কস প্যাটার্ন অনেক কিছু, মানে আমি কোনো কিছু প্যাটার্ন করলাম, কার প্যাটার্ন করলাম সেটা আগে আসতেছে। ওয়াক্স প্যাটার্ন অফ মডেলিং, ওয়াক্স প্যাটার্ন যে মডেলটা বানাইছিল বেস প্যাশনটা আমি প্যাটার্ন করি না। প্যাটার্ন মানে আমি কারো শেপিং একটা জিনিস বানাচ্ছি, প্যাটার্ন মানে কারোকে আমি শেপিং করে বানাচ্ছি যে এটা এই প্যাটার্ন মানে ডিজাইন। এটা কার ডিজাইন, অবশ্যই বলতে হবে এটা, যেটা ওয়ার্ক প্যাটার্ন ফর টেম্পোরারি অর পার্মানেন্ট ড্যান্সার বেস। ড্যান্সার বেস কথা বলে, বেসগুলো আমার সব কিছু বেস বোঝাচ্ছি, ক্যাভিটি বেস, সিলিং বেস, যা অনেক কিছু আছে। তাহলে এটা অবশ্যই বলতে হবে ওয়ার্ক প্যাটার্ন ফর টেম্পোরারি অর পার্মানেন্ট ড্যান্সার বেস। আচ্ছা এটা মডেলিং ওয়ার্কস কেন, আমি অন্য ওয়ার্কস দিয়ে করতে পারি কি, হ্যাঁ করতে পারি। যদি আমি মেটালিক করি তাহলে কোনো ওয়ার্কস ইউজ করবো,
যদি আমি মেটালিক, আমি তো এখানে বলি যে আমি টেম্পারেচার ইয়ে বানাবো, অ্যাক্রিলিক দিয়ে বানাবো। কমপ্লিটের সাথে মেটালিক বানাতে পারি, আবার নন মেটালিক বানাতে পারি। নন মেটালিক যখন বানাবো তখন মডেলিং হবে। আর যদি এটা মেটালিক হয় শীট কাস্টিং তাহলে শীট কাস্টিং প্রসেস করবো। তাহলে এটা দিয়ে কেন কাস্টিং করা যাবে না? যে এটাতে কমপ্লিটলি বার্ন আউট না হলে কিছু অংশ মোল্ডের মধ্যে থেকে যাবে। মোল্ডের মধ্যে কিছু থাকার মানে ওখানে মোল্টের মেটাল যাবে না, তাহলে ওখানে পোরোসিটি বা ইনকমপ্লিট হচ্ছে। তাহলে আমাদের কাস্টিংয়ের ক্ষেত্রে কমপ্লিটলি বার্ন আউট হবে। আর এখানে বার্ন আউটের খুব বেশি ব্যাপার নেই, এখানে আমরা ডিওয়াক্সিং করি। নর্মালি কাতে ডিওয়াক্সিং করি, ডিওয়াক্সিং করলে কি হয়, ওয়াক্সটা গলে বেড়ে যাচ্ছে। না গেলে আরও গরম পানি দিয়ে আমরা ওয়াশ আউট করি, ইভেন আমরা হাত দিয়ে সাথে ফেলতে পারবো। কারণ এখানে আমি মোল্ডটা এক্সপোজ করতেছি, কিন্তু কাস্টিংয়ে মোল্ড এক্সপোজ করা হয় না, জাস্ট একটা ক্যাভিটির মতোই। ঠিক আছে, তাহলে আমরা এটা বানালাম ওয়াক্স প্যাটার্ন পর টেম্পারেচার পার্মানেন্ট ডেন্সার বেস, এটা বানাচ্ছি। অ্যান্ড এটা দিয়ে তো আমি বেস বানাচ্ছি না, এটা প্যাটার্ন করছি। তাহলে যে কোনো প্যাটার্নকে কনভার্ট করার জন্য দুটো পদ্ধতি, মেটালিক হলে একটা আর নন মেটালিক হলে একটা। মেটালিক ক্ষেত্রে আমরা করি কাস্টিং, আর নন মেটালিক ক্ষেত্রে প্লাস্টিক। এখন এটা আমাকে হাফ প্লাস্টিং করবো, সেপারেট মিটার দিব, দেন ফুল প্লাস্টিং করবো। ফুল প্লাস্টিং করে আমরা এটাকে সেট হওয়ার পর আমরা এটা হট ওয়াটারে দিচ্ছি। হট ওয়াটার, তাও হট ওয়াটার, নট বয়লিং ওয়াটার। হট ওয়াটার দেওয়ার কারণে এটা গলে যাচ্ছে। এটা যখন আমরা ডিপ ফ্লাক্সিং করবো তাহলে ওয়াক্সটা গলে বেড়ে যাচ্ছে। তাহলে ডিপ ফ্লাক্সিং ডিওয়াক্সিং সিমultaneously হচ্ছে। তাহলে ওয়াক্সটা চলে যাওয়ার পর খালি জায়গাটা বলতেছি আমরা মোল্ড। মোল্ডটাকে আমরা অবশ্যই বলি যেটা কুল করতে হয়, কারণ কোল্ড মোল্ড সিল ইউজ করবে। তাহলে কোল্ড মোল্ড সিল বলার উদ্দেশ্য এটাই। কোল্ড সারফেসের ইফেক্টিভ হবে, হট সারফেসে হিট আপ হয়ে যাবে। তারপরে মোল্ড এরিয়াতে দেখবে আমাদের যে ওয়াক্স প্যাটার্ন যেখানে ছিল সেই জায়গাটাতে মোল্ড, কারণ মোল্ডের দুটো সারফেস থাকবে, নিচে একটা অংশ উপরে একটা অংশ। তাহলে দুটো সারফেস আমরা ইউজ করতেছি, সিল করতেছি। এটা কমপ্লিটলি সিল করে দিতে হবে, এটা ইমপারমিয়েবল লেয়ার ফর্মেশন করে এদিক থেকে ওদিক কিছু পাস করতে দেবে না। তার মানে কোথা থেকে, নিচে ছিল মডেল ম্যাটেরিয়ালস, উপরে ছিল ওয়াক্স প্যাটার্নটা বা যেটা মোল্ড। তাহলে মোল্ডের মধ্যে যে ম্যাটেরিয়ালসটা দিবে সেটা নিচে দিয়ে যাওয়া মানে মডেল প্লাস্টার সাথে কানেক্টেড হবে। উপরেও প্লাস্টার দিয়ে আমি বরাদ করলাম, তাহলে মোল্ডের চতুর্পাশে আছে প্লাস্টার, মোল্ডের ভিতরে দিচ্ছি অ্যাক্রিলিক। তাহলে অ্যাক্রিলিক থেকে প্লাস্টার মধ্যে যাবে না, প্লাস্টার থেকে অ্যাক্রিলিকে আসবে না, সেই সেপারেটিং মিডিয়া হিসেবে কাজ করবে। এটা যদি সেপারেটিং মিডিয়া ইউজ না হয় তাহলে কি সমস্যা হতে পারে? মনোভাইব্রেশন হতে আর সেপারেট করা যাবে না। প্রথম কথা হলো যে সেপারেটিং জিনিসটা সেপারেট করাটা ইজি হবে না। আরেকটা হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো একটা এদিক সেদিকে আদান প্রদান হবে, তাহলে লক হয়ে যাবে। এই জন্যই সেপারেশন করতে পারে না। করতে পারলেও সারফেসটা আপ থাকবে, কারণ কিছু ম্যাটেরিয়ালস ওদিকে চলে গেছে, ওইদিকে আপ থাকবে। তাহলে আমি হাফ প্লাস্টিং করে ফুল প্লাস্টিং করে ডিওয়াক্সিং করে ওয়াক্সটাকে করার পর ডিপ্লাস্টিং করে দেন আমার মোল্ডেতে কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এবার যে ম্যাটেরিয়ালসটা দিয়ে আমি ড্যান্সার বেসটা বানাতে যাচ্ছি সেই ম্যাটেরিয়ালসটা দিয়ে দ্যাট সেলফিউর দিয়ে মিক্সিং করে ডাউ স্টেজে ইয়েকে প্যাকিং করবে, এটাকে বলা হচ্ছে প্যাকিং করার পর দ্যাট মিনস দেন আমি কিউরিং করবো। সেলফিউর যদি কিউরিং হবে, হিট কিউর হলে আমাকে কিউরিং করতে হবে হিট দিয়ে। দেন এই জিনিসটাকে আমি আবার ডিফ্লাক্সিং করে এই জিনিসটাকে বের করবো, সেট আফটার পলিমারাইজেশন বা সেট বের করার পর ওই জিনিসটা তখন টিমিং করে দেবো। টিমিং করে আমি যেহেতু মডেলের সাথে মিলে দেবো যে কোথায় কম বেশ আছে কিনা, এটা আমি কালেকশন করে নিচ্ছি। দেখেন আমি বেজ অংশটা পেয়ে যাচ্ছি, বড় বক্সটা দাও ওখানে দিয়েটা, সেটা তো দেখছো তোমরা সবাই। তাহলে বেজ অংশটা পেয়ে যাচ্ছে। এবার বেজের উপর আমি আর্টিফিশিয়াল দাঁত লাগাতে যাচ্ছি। তো দাঁত লাগাতে আমার অনেকগুলো গাইডলাইন লাগবে, কোথায় দাঁতটা বসবে, কতটুকু হাইট হবে, কতটুকু পাশ হবে, সবগুলো আমার কতটুকু সাইজ হবে, সবগুলো ফ্যাক্টরের জন্য আমাকে ইনিশিয়াল আর্টস ফর্মটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা অক্লুসাল রিমটা এখানে করি। অক্লুসাল রিমটা এখানে ওয়াক্সটা বসায় আমরা কিছু অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কতে আমরা এই ইয়েটা পেয়ে যাই, বা এটা কিছু আইডিয়াল রিকোয়ারমেন্ট আছে বা আইডিয়াল বৈশিষ্ট্য আছে, যেটা কতটুকু থিকনেস হবে, হাইট কত হবে, উইথ কতটুকু হবে। এই মেজারমেন্টগুলো করে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলোকে ফলো করে দেন আমরা এই জিনিসটা বের করি যে এটা এরকম হওয়ার কথা। হ্যাঁ, এরকম হওয়ার কথা, তাও এটা আমাকে ভুল হতে পারে, যেটা আমি আইডিয়া করে করলাম। এটা আমি পেশেন্টের পক্ষে ট্রায়াল দিয়ে দিচ্ছি। এখন বেসটা থাকাতে সুবিধা হচ্ছে কি, আমি ট্রায়াল দিচ্ছি সুবিধা। যদি এটা দিয়ে আমি বেস বানাই, এটা দিয়ে ট্রায়াল দিতে ওই দিক দিয়ে এদিক কমে গেছে, তাহলে আমার সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার যে ইয়েটা পাবো ওটা থাকবে না, ডিফর্ম হয়ে যাবে। তাহলে এটা এই জন্য হচ্ছে না। এখন আমার এটা ডিফর্ম হবে না, পেশেন্টের মুখে বারবার দিচ্ছি, কোনো চেঞ্জ হবে না। এখন মনে করলাম যে এখানে কারেকশন দরকার, এখানে বেশি উচ্চ হয়ে গেছে, এটা আমি কেটে নিলাম। এখানে মনে হচ্ছে একটু বাকল করিডোর স্পেসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু ওয়াক্স দিয়ে ফিল আপ করে নিচ্ছি। তাহলে আমি কারেকশনটা করতে পারি পেশেন্টের মুখে। কারেকশন করার পর দেন এই জিনিসটা আমি পেশেন্টের মুখে ট্রায়াল দেওয়ার পর নিয়ে আসলাম।
নিয়ে আসার পর দেন আমি এখানে আর্টিফিশিয়াল টিথ অ্যারেঞ্জিং করলাম। আর আর্টিফিশিয়াল টিথ অ্যারেঞ্জিং করার পর দাঁতগুলো আছে, আর্টিফিশিয়াল টিথ দাঁতগুলো এখানে দেখা যাবে, তবে দাঁতগুলো এখন আসলে ওয়াক্সের মধ্যে। তো ওয়াক্সের মধ্যে আমি দাঁত চাচ্ছি না, কারণ আমি অ্যাক্রিলিকের মধ্যে যাচ্ছি। তো অ্যাক্রিলিক সাথে সেরকম ওয়াক্সটাকে কনভার্ট করতে হলে আমাকে ফ্লাক্সিং পদ্ধতিতে যেতে হচ্ছে। তাহলে হাফ ফ্লাক্সিং করবো, সেপারেট মেরে দিচ্ছি, ফুল ফ্লাক্সিং করছি, দেন আমরা ডিওয়াক্সিং করছি। ডিওয়াক্সিংয়ের সময় যখন ডিফ্লাক্সিং করবে তাহলে কী অবস্থা হচ্ছে, নিচে হলো যে প্লাস্টার, তারপর হচ্ছে বেসটা, ওয়াক্সটা গলে চলে যাচ্ছে, দাঁতগুলো উপরে হচ্ছে। আর দাঁতগুলো একটু আন্ডারকাট থাকে, দাঁতের উপর দিকে একটু চড়ানো থাকে, তাহলে দাঁতের উপরে সাধারণত লেগে থাকে প্লাস্টার মধ্যে হালকা, যেহেতু উপরে নিচে কিছু নয় খালি জায়গা, তাহলে উপরে যেটুকু লাগে আছে শূন্য মধ্যেও লেগে থাকবে অনেকটা এরকম। আচ্ছা, লেগে আছে। দেন এটা পুল করলাম, কোলমোল ছিল আবার অ্যাপ্লাই করলাম, কোলমোল ছিল অ্যাপ্লাই করার পর এবার আমি যে ম্যাটেরিয়ালসটা সেখানে হিট করে দিয়ে সাধারণত করা হয়। এখন আমি যদি এটা রেখে দিয়ে করি তাহলে হিট করে এটার সাথে জয়েনিং হতে হবে, সেটা জয়েনিংটা বেটার হবে না। তার চেয়ে আমি বেজ অংশটা বাদ দিচ্ছি, তাহলে কি হচ্ছে বেজ অংশটাও খালি, উপরে যেখানে অক্লুসালিন যেখানে করলাম সেই অংশটা খালি, শুধু দাঁতটা আছে। এখন আমি হিট কিউর মিক্সিং করলাম, মিক্সিং করে আমি ডাউ স্টিচ এখানে প্যাকিং করলাম, প্যাকিং করার পর আমি এটা বসে দিলাম। তাহলে দাঁতগুলো যেহেতু হিট কিউ এখন মোল্ড স্টেজ আছে, ডাউ স্টিচ আছে, সো ডাউ স্টিচ এটা নরম থাকবে, তাহলে এটা দাঁতগুলো এর সাথে ইমবেডেড হয়ে যাচ্ছে। ইমবেডেড হওয়ার পর এখন আমি যেন চাপ দিব, তাহলে আমার শুধুমাত্র বেজ এরিয়া থাকবে, অক্লুসালিন এরিয়া থাকবে, আর পুরো জায়গাটা প্লাস্টার দিয়ে ভরা, তাহলে আর বাইরে থাকার সুযোগ নেই। দেন আমি এটাকে দিয়ে পেস্ট দিয়ে চাপ দেওয়ার পর আমি হিট দিলাম। হিট দিলে তাহলে কী হচ্ছে, বেজ এসব অক্লুসালিন একই ইউনিট, আর্টিফিশিয়াল আমাদের ইমবেডেড, এটাই তো আমাদের টেনশন। হিট দেওয়ার পর যখন কিউরিং হচ্ছে, কিউরিং হওয়ার পর যেন এটা আমি ডিফ্লাক্সিং করে এটা আমি ডেন্সারটা পাচ্ছি, এটাকে রিকভার করতেছে, রিকভার করে এটাকে টিমিং পলিশিং করে দেন এটা আমার সাপ্লাই দেওয়া, মানে সাপ্লাই দেওয়ার জন্য বা পেশেন্টকে ইনসার্ট করার জন্য রেডি হয়ে গেলো। এই মোটামুটি আমাদের কমপ্লিট ডেন্সার স্টেপ। এখান থেকে এই জন্য তোমাদের জিজ্ঞেস করবে এটা কেন নিচ্ছো, এটা কী সমস্যা, এটা দিয়ে আমি ফাইনাল এটা দিয়ে মডেল করে বললে কী হবে। এখান থেকে তোমাদের তুমি বেসিক জিনিসটা জানা থাকলে তুমি তখন বলতে পারো যেভাবে কোশ্চেন করো। কারণ এখন তোমাকে যদি জিজ্ঞেস করো তুমি এটা দিয়ে ইমপ্রেশন নিলাম, মডেল বানালাম, মডেল থেকে করে ফেললাম, তাতে সমস্যা কী? ফাইন ডিটেলসগুলো আসবে না, যেহেতু আসে নাই তাহলে আমি এখানে ফাইন রেকর্ড করে দিতে পারি না, তো আমার যেটা বানাবো এটা ফাইন ফিটিং হবে না, ফিটিং না হলে আমার সমস্যা হচ্ছে। একটা হচ্ছে এটা ইন্টারনাল কম্প্রেশন করে পেশেন্ট কম্পাউন্ড, তো ইন্টারনাল কম্প্রেশন হলে ওখানে পেশেন্টের মধ্যে সেম প্রেশার পড়বে, তো সেটাও একটা সমস্যা। আরেকটা তবে হ্যাঁ, তুমি স্পেশালটাই বানাইছো, স্পেশালি আর কী দিয়ে বানানো যেতে পারে, তখন এটা কোশ্চেন হতে পারে এই টের সাথে এই টের ডিফারেন্স কী, এই দুটো টের ডিফারেন্স কী, কোশ্চেনগুলো কথা করা যায়। তুমি বেসিকটা জানা থাকলে তুমি যেভাবে জিজ্ঞেস করে এইভাবে তুমি বলতে পারবো এর বেসিক ডিফারেন্স কী। প্রথম হলো যে এটা ছিল স্টকটে, এটা ছিল যে স্পেশালটে, এটা কাস্টম মেড বানাইছো। এটা হলো যে ওভারঅল সব পেশেন্টের জন্য বা স্পেসিফিক স্পেশাল ওই পেশেন্টের যে পেশেন্টের জন্য বানানো হয়েছে। তারপর এটা মেটালিক, এটা হলো যে সেলফ পিওর। এখন তুমি অন্যান্য ডিফারেন্স বলছি, এখানে পেশেন্ট টোটাল কাভারেজ নাও আসতে পারে, এখানে টোটাল কাভারেজ আসবে। তারপর এটা এবার বলতে পারো সেটা দিয়ে ইমপ্রেশন না হয়, ইমপ্রেশন কম্পাউন্ডটা দিয়ে জিঙ্ক অক্সাইড এটা দিয়ে প্লেনটাতে অবশ্যই ইমপ্রেশন কম্পাউন্ড নিতে হবে। এরকম হ্যাঁ অনেক পয়েন্টে বলতে পারো। আর তারপরে এরকম এটা কেন বানাইছো, এটা কি জিনিস, এটা কেন বানাইছো, এটাতে কী করবা, এটা পরের স্টেপটা কি, আগে পরের স্টেপটা তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কেন বানাইছো। হ্যাঁ, এটা কোশ্চেন করাটা স্বাভাবিক। তুমি এটা কেন বানাইছো না বুঝে মাছের মারা কারেন্টের মতো তুমি বানাই বলছো বা ইয়ে করছো, তাহলে তো হলো না। তোমাকে বুঝে শুনে করতে হবে, যেটা করছো এটা বুঝে শুনে, অল্প করো কাজ কিন্তু বুঝে শুনে করো, কেন করছো কেন করলাম সেটা যেন মাথায় থাকে। আর ম্যানিপুলেশন জিজ্ঞেস করো, তুমি এটা কীভাবে বানাইছো, যে তোমার এটা তো আছে যাই হয়েছে বলো এটা কীভাবে বানাইছো, তোমাকে বানানোর প্রসিডিউরটা বলতে হবে। ঠিক আছে, এটা কীভাবে বানাইছে মনে আছে? ওইটা একটা পদ্ধতি ছিল। আরেকটা কি পদ্ধতি, স্প্রিঙ্কল কীভাবে করে সব ক্ষেত্রে, যেহেতু আমাদের সেপারেটলি অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা সাথে স্টিকে না করে সেপারেটলি অ্যাপ্লাই করার পর দেন এবার আমি পুরো ইয়েটা মনোমত দিচ্ছি, পাউডার দিচ্ছি, কত পাউডার দিয়ে মনোমত দিয়ে একই কথা দিয়ে আস্তে আস্তে এটাকে ইনক্রিমেন্টাল হয় একটু একটু করে দিয়ে পুরো জিনিসটাকে বিল্ড আপ করলাম। অনেকটা ইয়ে মতো আর কি, তোমরা যে ডিজাইন করো
এটা পুরো জিনিসটা বিল্ড আপ ইয়ে করার পর স্প্রিঙ্কল করে পুরো জিনিসটাকে এই শেপে আনা হচ্ছে। দেন এটা সেট হওয়ার পর পলিমাইজেশন হওয়ার পর দেন এটাকে খুলে টিমিং পলিশিং করে বা হ্যান্ডের সাথে তো লাগাই ফেলতে পারো, ওই যে আমরা যে সাদা লাগালাম ওরকম লাগাই তুমি এটা ইয়ে করতে পারো। এই আর কারো কোনো কোশ্চেন আছে কি? তো তোমরা নিজেরাই করো। আচ্ছা আর কি কি দেখানো বাকি আছে? জেনেটিক মিক্সিং এলজিন মেডিসিন বাকি আছে? না এগুলো আগে ভালো মিক্স ওই দিনও দেখালাম তো, ওই দিন তো ডুপ্লিকেশনের সময় দেখানো হয়েছে। যে জিনিসটা পারবে, জিনিসটা না পারবে, যেটা পারবে না সেটা করাটা বেটার। ওয়াশ করে দেখানো হয়নি? এই না, modeling তাহলে ওয়াশ দাও, ঠিক দাও। ওয়াশ করে মর্নিং ওয়াশ দিয়ে করি, সাধারণত আমরা ড্রাই হিট ইউজ করে থাকি।